নমস্কার বন্ধুরা, শেয়ার মার্কেট অ্যানালাইসিসের আরেকটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। শুরু করছি বাজারের সঙ্গে। যদি আজকে আমি মার্কেট দেখি ক্লোজিং বেসিকে, তাহলে সেন্সেক্স কত 692 পয়েন্ট নিচে গিয়ে অর্থাৎ 0.87% নিচে পড়েছে, 78,956 এসে ক্লোজ করেছে। ঠিক আছে, নিফটি 50 208 পয়েন্ট নিচে পড়ে অর্থাৎ 0.85% নিচে পড়েছে এবং 24,139 এসে ক্লোজ করেছে। নিফটি ব্যাংক আজকে প্রায় 1.48%, প্রায় 1.5%-এর মতো নিচে পড়েছে এবং 746 পয়েন্টের মতো নিচে পড়ে, তবে 49,831-এ ক্লোজ করেছে। নিফটি মিড ক্যাপ 100 449 পয়েন্ট অর্থাৎ 0.78% নিচে পড়ে 56,881-তে ক্লোজ করেছে। তো বন্ধুরা, আজকে নিফটি ব্যাংক পড়ার পিছনে প্রধান যে কারণটা ছিল সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংকের পড়ে যাওয়া, অর্থাৎ এইচডিএফসি ব্যাংক আজকে যদি দেখি 3.43% নিচে পড়েছে কালকের থেকে, অর্থাৎ আজকে ফ্ল্যাট ওপেন হওয়ার পরে সেখান থেকে অনেকটা নিচে ডিপ মারে, সেখান থেকে সারা দিন কি করে ফ্ল্যাটে চলে এবং অবশেষে সেকেন্ড হাফে সেখান থেকে অনেকটা নিচে পড়ে যায়। ঠিক আছে, আমরা দেখি যে নিফটি ব্যাংকে যদি সব থেকে বেশি ওয়েটেজ থাকে সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক, আর এইচডিএফসি ব্যাংক যদি ফল করে তাহলে নিফটি ব্যাংক অবশ্যই পড়বে, আর নিফটি ব্যাংক যদি ফল করে নিফটি 50 অনেকটা পড়বে, কারণ নিফটি 50-র মধ্যে বেশিরভাগ যে ওয়েটেজ সেটা হচ্ছে রিলায়েন্স এবং এইচডিএফসি ব্যাংকের মধ্যে আছে, এবং এইচডিএফসি ব্যাংক যদি পড়ে সাময়িকভাবেই আমাদের নিফটি 50 পড়বে এবং নিফটি ব্যাংকও পড়বে, সেই জন্য আজকে নিফটি ব্যাংক প্রায় 1.5%-এর মতো নিচে পড়েছে। ওকে, এখন যদি আমরা আজকে সেক্টর পারফরমেন্স দেখে নিই তাহলে কি দেখবো। যদি আজকে আমি সেক্টর পারফরমেন্স দেখি তাহলে দেখবো প্রত্যেকটা সেক্টরই প্রায় রেডে ক্লোজ করেছে। কেবলমাত্র নিফটি কনজিউমার ডিউরেবল এবং নিফটি হেলথ কেয়ার ইন্ডেক্স এই দুটো সেক্টরে কেবলমাত্র আজকে গ্রিনে ক্লোজ করেছে, যার মধ্যে কনজিউমার ডিউরেবল 1%-এর উপরে ক্লোজ করেছে এবং নিফটি হেলথ কেয়ার অল্প অর্থাৎ 0.09% গ্রিনে ক্লোজ করেছে। ঠিক আছে, এবং বাকি যদি প্রত্যেকটা সেক্টর দেখি, প্রত্যেকটা সেক্টর আজকে রেডে ক্লোজ করেছে এবং নিফটি ফাইন্যান্স সার্ভিস আজকে অনেকটাই নিচে পড়েছে, প্রায় 1.87%। ঠিক আছে, যদি আমরা এখন এফআইআই এবং ডিআই অ্যাক্টিভিটি দেখি তাহলে সেখানে কি দেখতে পাবো। আজকে 13 তারিখে এফআই কত টাকার আজকে সেল করেছে, 2107 করোড় টাকা সেল করেছে, অর্থাৎ আগের সপ্তাহ থেকে আজকের পর্যন্ত যদি দেখি এফআইআই এখানে নেট সেলার্স। এখন আমরা যদি ডিআই অ্যাক্টিভিটিটা ওপেন করি, অর্থাৎ ডিআই এখনো পর্যন্ত কত বাই করেছে বা সেল করেছে যদি দেখি তাহলে কি দেখবো, ডিআই আজকে 1239 করোড় টাকা বাই করেছে, অর্থাৎ ওভারঅল যদি আমি পারফরমেন্স দেখি বেশ কিছুদিনের তাহলে দেখব আমাদের ডিআই কিন্তু একটা নেট বায়ার্স, অর্থাৎ ডিআই অর্থাৎ আমাদের যে মার্কেটকে অনেকটা উপরে নিয়ে যেতে সাহায্য করছে বা একটা ধরে রাখতে সাহায্য করেছে। ঠিক আছে, এখন আমরা যদি আজকের সেক্টর পারফরমেন্স দেখে নিয়েছি এবং আজকের আমাদের ইন্ডাইসেস পারফরমেন্স দেখলাম, এবারে আমি যে স্টকটা নিয়ে আজকে কথা বলবো সেই স্টকটা হচ্ছে ইভি সেক্টর থেকে। ইভি সেক্টরের একটা দুর্দান্ত স্টক, এই স্টকটা যখনই পারফরমেন্স করেছে প্রায় 50%-এর মতো গেইন দিয়েছে এবং এইটা আজকে তার আর্নিংও প্রকাশ করেছে। যদি আমরা এর আর্নিং বা প্রফিট দেখি তাহলে এই কোম্পানিটা একটা ভালো ধরনের উপরে যাওয়ার সম্ভাবনা আছে। চলুন সেই স্টকটা নিয়ে আজকে আলোচনা করে নিই। ঠিক আছে, সো বন্ধুরা, এখন আমি যে স্টকটা নিয়ে কথা বলবো সেই স্টকটার নাম হচ্ছে অলেক্টা গ্রিনটেক লিমিটেড। সো বন্ধুরা, আমি এখানে অলেক্টা গ্রিনটেক লিমিটেডের চার্টটা ওপেন করেছি, তো চার্টটা দেখে নেওয়ার আগে আমি এর কিছু ডেটা দেখে নিই। চলুন সেই ডেটাগুলো দেখে নেওয়া যাক। কেমন, যদি আমি দেখি যে এটা কি ধরনের কোম্পানি, তো অলেক্টা ম্যানুফ্যাকচারার এটা সাধারণত ইলেকট্রিক বাস তৈরি করে এবং এটি ভারতবর্ষের সবথেকে লার্জেস্ট সিলিকন রাবার অ্যান্ড কম্পোজিট ইনসুলেটর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। ঠিক আছে, যেটা ডিস্ট্রিবিউটার একমাত্র এই অলেক্টা গ্রিনটেকের কাছেই আছে। যদি আমরা অলেক্টা গ্রিনটেকে দেখি যে 50% স্ট্যাক কে নিয়েছে মেগা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রমোটার, অর্থাৎ তাদের যে প্রমোটার তাদের হাতে 50% স্ট্যাক আছে জুন 2024 কোয়ার্টার অনুসারে। ওকে, এবং এটি একটা স্মল ক্যাপ কোম্পানি, তার মার্কেট ক্যাপিটালাইজেশন কত 13,788 করোড়। যখনই তার মার্কেট ক্যাপিটালাইজেশন বাড়বে তার ইকুইটির পরিমাণ অর্থাৎ ইকুইটির যে শেয়ার তার যে পার্সেন্টেজ সেইটাও বৃদ্ধি হবে। ওকে, অর্থাৎ এটা ইন্ডিয়াস লার্জেস্ট ম্যানুফ্যাকচার অফ দ্য পিওর ইলেকট্রিক বাস, এটা পিওর ইলেকট্রিক বাস তৈরি করে একমাত্র এই অলেক্টা গ্রিনটেক কোম্পানি। আমরা যদি এই কোম্পানিটার যে আজকে আর্নিং প্রকাশিত হয়েছে সেখানে কি দেখতে পাচ্ছি, অলেক্টা গ্রিনটেক পোস্টেড 34% ইনক্রিজ, অর্থাৎ 34% তার নেট প্রফিট বৃদ্ধি পেয়েছে। তো যেখানে আগের বারে 18 করোড় টাকা ছিল সেই জায়গায় এবারে
24 করোড়, অর্থাৎ 24 করোড় টাকা তার প্রফিট হয়েছে, ঠিক আছে। এবং যদি তার রেভিনিউ দেখি, আগের বারে যেখানে ছিল 216 করোড়, সেখান থেকে এবারে বৃদ্ধি পেয়েছে হচ্ছে কত, 314 করোড়, অর্থাৎ 45% তার রেভিনিউ বৃদ্ধি পেয়েছে। এবং জুন মাসের কোয়ার্টারে তার যে ইবিডা, অর্থাৎ যেটা আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স অ্যান্ড ডিপ্রিসিয়েশন, অর্থাৎ কি হচ্ছে ব্যাপারটা কি, অর্থাৎ যদি কোম্পানি তার আর্নিং করেছে, কি করেছে, বিফোর ট্যাক্স, ট্যাক্স দেওয়ার আগে, ইন্টারেস্ট পে করার আগে, এবং তার যে সমস্ত কোম্পানি তৈরি করার জন্য যে সমস্ত খরচ হয়েছে, অর্থাৎ কারখানা, মাল মেটেরিয়াল, সেই সব বাদ দিয়ে তার এইবারের যেটা পার্সেন্টেজ সেটা কত হয়েছে, 4.5%, অর্থাৎ আগের বারে যেখানে ছিল 42 করোড়, সেখানে এইবারে হচ্ছে 43.9 করোড় টাকা, ঠিক আছে। এবং যদি তার আমি মার্জিন দেখি, সেটা কত, 14% কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। ওকে, এখন এই কোম্পানিটা অর্থাৎ অলেক্ট্রা গ্রিনটেক কি বলেছে, 1902 কি হচ্ছে ইলেকট্রিক বাস অলরেডি ডেলিভারি করে দিয়েছে, এবং 156টা ওয়ার্ড ডেলিভারি ডিউরিং দ্য কোয়ার্টার। এই কোয়ার্টারে কতগুলো ডেলিভারি করবে, 156টা ইলেকট্রিক ভেহিকল অর্থাৎ ইলেকট্রিক বাস ডেলিভারি করবে, এবং এখনো তাদের হাতে প্রায় 10,818 ইউনিট, 10,818টা কন্ট্যাক্ট আছে কোম্পানিটাতে, কেমন, অর্থাৎ এই কোম্পানিটাতে এখন একটা বড় ধরনের প্রজেক্ট আছে। এখন যদি আমি এই কোম্পানিটার বর্তমানে অর্ডার গুলো দেখিনি, তাহলে কি দেখবো, তো দেখবো যে মার্চে এই কোম্পানিটা 15 কোটি টাকার কন্ট্যাক্ট পেয়েছে আসাম সরকারের কাছ থেকে 10খানা ইলেকট্রিক বাসের জন্য, এবং রিসেন্টলি 550টা বাসের থেকে কন্ট্যাক্ট পেয়েছে তেলেঙ্গানা স্টেট রোড ট্রান্সপোর্টেশন কোম্পানির থেকে। এছাড়া সব থেকে বেশি যদি দেখি, তাহলে মহারাষ্ট্র স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের কাছ থেকে 5150টা বাসের কন্ট্যাক্ট পেয়েছে। এছাড়া আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করেছে, ফোকাস করেছে ইভি চার্জিং স্টেশন ইকোসিস্টেম সাপোর্টিং ম্যানুফ্যাকচারিং অ্যান্ড চার্জিং ইনফ্রাস্ট্রাকচারের উপর, যেখানে কি বলা আছে, এক্সপেক্টেড টু বোলস্টার দ্য ইন্ডাস্ট্রি ফার্দার। এছাড়া ইন্ডাস্ট্রিকে আরো বৃদ্ধি করার কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে। Q1 অর্থাৎ জুন মাসের যে আর্নিং প্রকাশ করেছে, অর্থাৎ আজকে যে আর্নিং প্রকাশ করেছে সেটা দেখে নি, তাহলে কি দেখবো, রেভিনিউ কি ছিল, যেখানে মার্চে 2024 ছিল 278 করোড় টাকা, সেখানে জুন মাসে বেরোয়েছে 304 করোড়। অর্থাৎ আদার ইনকাম কি, আদার ইনকাম 4.61 ছিল, সেখানে হয়েছে 3.13 করোড়। তো আদার ইনকাম যদি কোনো কোম্পানির ক্ষেত্রে কমে, সেটা কিন্তু তার কোম্পানির জন্য একটা ভালো সিগনিফিকেন্ট, কারণ আদার ইনকাম তো প্রত্যেক বছর একই থাকবে না, তার যে রেভিনিউ, যেটা তার মোট ইনকাম, এটা অ্যাকচুয়ালি তার বিজনেস থেকে যে ইনকাম, সেটাই তার বাড়লে ভালো, কিন্তু আদার ইনকাম ওটা হঠাৎ করে আসে, এটা এবছর আছে পরের বছর নাও হতে পারে। তাই আদার ইনকাম যদি কম থাকে, সেটা খুবই ভালো কোম্পানির জন্য। যদি এখানে 3.134 হয়েছে আগের বারের তুলনায়। টোটাল ইনকাম কত করেছে, তাহলে যে জায়গায় 2024 মার্চ মাসে আগের কোয়ার্টারে 282 করোড় ছিল, সেখানে এবার ইনকাম করেছে কত, 307 করোড়, অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ইন্টারেস্ট কত পে করেছে, আগের বারে এখানে 12% ইন্টারেস্ট পে করেছিল, এবারে সেখানে 8% ইন্টারেস্ট পে করেছে, ঠিক আছে। আমরা যদি ট্যাক্স দেখি, কত পার্সেন্ট ট্যাক্স দিয়েছে, 4.20% ট্যাক্স আগের বারে দিয়েছিল, এবারে উৎপাদন বৃদ্ধির জন্য এবারে ট্যাক্সও বৃদ্ধি পেয়েছে 7.31%, ঠিক আছে। নেট প্রফিট কত হয়েছে, যেখানে 11 করোড় টাকা আগের বারে নেট প্রফিট ছিল, সেখানে 20 করোড় টাকা, অর্থাৎ অনেকটা পার্সেন্টেজ বৃদ্ধি করেছে। আর আর্নিং পার শেয়ারে আমরা সেখানে যদি দেখে নিই, তাহলে আর্নিং পার শেয়ার কত বৃদ্ধি পেয়েছে, যেখানে 1.42 ছিল, সেখানে 2.53, অর্থাৎ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এইটাকে আমরা একটা ভালো ধরনের কোম্পানি বলা যেতে পারে। এবং যদি আমরা লাস্টের অপারেটিং প্রফিট মার্জিন পার্সেন্ট দেখে নিই, সেখানেও কি হয়েছে, 12% থেকে বৃদ্ধি পেয়ে 14% হয়েছে, ওকে। এবং নেট প্রফিট মার্জিন পার্সেন্ট, সেখানেও প্রায় বৃদ্ধি পেয়েছে 4.20% থেকে 4.82%। সুতরাং বন্ধুরা, এই কোম্পানিটাকে অর্থাৎ অলেক্ট্রা গ্রিনটেক কোম্পানিটাকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। এখন যদি আমরা এর টেকনিক্যাল অ্যানালাইসিস দেখি, তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিসটা দেখে নিলে বুঝতে পারবো এই কোম্পানিটা গ্রোথ কেমন দিয়েছে বা আগামী দিনে কতটা যেতে পারে। ওকে, চলুন সেটা দেখে নেওয়া যাক। আমরা এখন অলেক্ট্রা গ্রিনটেকের এখানে মান্থলি টাইম ফ্রেমটা আগে ওপেন করে নিচ্ছি। তো মান্থলি টাইম ফ্রেমে আমরা কি দেখতে পাচ্ছি, তো মান্থলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি এই স্টকটা ঠিক এই জায়গায় একবার তার প্রথম যে অল টাইম হাই লাগিয়েছিল, সেখান থেকে অনেকটা নিচে পড়ে, ঠিক আছে। তারপরে সেখান থেকে একটা লম্বা র্যালি দেয়। যদি পার্সেন্টেজ অনুসারে দেখি, তার যে হাই সেইটাকে ব্রেকআউট করার পরে কত পার্সেন্ট দিয়েছে, প্রায় 124% র্যালি করেছে। এখন আমরা এর টেকনিক্যালটা ভালো করে বোঝার জন্য উইকলি টাইম ফ্রেমটা ওপেন করে নিচ্ছি। তো উইকলি টাইম ফ্রেমটাতে আমরা কি দেখতে পাচ্ছি, এই স্টকটা যখন ঠিক এই জায়গায়, অর্থাৎ 2022 সালে, ঠিক আছে, আমি এক্স্যাক্টলি যদি টাইমটা দেখাই আপনাদেরকে, তাহলে কি দেখবো, 2021 নভেম্বরে যখন তার অল টাইম হাই লাগিয়েছিল ডিসেম্বরে, কত সেইটা
লাগিয়েছিল প্রায় 941 টাকা। এই জায়গায় একটা বক্সের মতো তৈরি করে, সেখান থেকে স্টকটা প্রায় অনেকটা নিচে পড়ে। অর্থাৎ যারা 2021-এর ডিসেম্বর মাসে তার অল টাইম হাইতে যদি কেউ পয়সা লাগিয়ে থাকে বা টাকা যদি শেয়ারে লাগিয়ে থাকে, সেখান থেকে স্টকটা কত পার্সেন্ট নিচে পড়ে যদি দেখি, সেখান থেকে স্টকটা প্রায় 50% নিচে পড়ে। ঠিক আছে, অর্থাৎ যারা পয়সা বা টাকা লাগিয়েছিল তাদের অনেকটাই লস গেছে। যদি কেউ বেঁচে দেয় তার লস বুক করেছে, যদি কেউ লং টার্মের জন্য রেখে থাকে তাদের প্রফিটটা সাথে দেখুন খালি কি হয়েছে। ঠিক তার যে অল টাইম হাই এটাকে ব্রেক করেছে কবে, জুন মাসের 23, অর্থাৎ প্রায় 1.5 বছর পরে এইটা তার অল টাইম হাইকে ব্রেক করে। যে লেভেলটা কোনটা, এই যে লেভেলটা দেখাচ্ছে, এই যে লেভেলটা, এখান থেকে স্টকটা কদিনের মধ্যে, প্রায় 2 সপ্তাহের মধ্যে 50% রিটার্ন দিয়ে দিচ্ছে। অর্থাৎ যে 1.5 বছর ধরে যে রিটার্ন 50% লস ছিল সেটি প্রায় 2 সপ্তাহের মধ্যে রিটার্ন দিচ্ছে। অর্থাৎ যদি কেউ এই ঠিক এই জায়গায় ডিসেম্বরের 13 তারিখ যদি কেউ তার অল টাইম হাইতে যদি এই শেয়ারটা কিনে থাকতো, আর জুলাইয়ের 23, তাহলে আমরা যদি হিসাব মতো দিই কত, তাহলে ডিসেম্বরের 23, 21 থেকে জুলাইয়ের 23, তাহলে 22, প্রায় 1.5 থেকে 1.5 বছরের মধ্যে স্টকটা প্রায় 50% রিটার্ন দিয়েছে। অর্থাৎ প্রথমে আমরা যদি দেখি 50% নিচে পড়ে গেছিল, কিন্তু যখন তার র্যালি দেওয়া শুরু হয় সেখান থেকে প্রায় 50% উপরে গিয়ে আর অল টাইম হাই লাগিয়েছিল। ওকে, স্টকটার বর্তমানে দেখি কি দেখবো, যে স্টকটা সেকেন্ড টাইম যে হাই লাগিয়েছিল 2023 সালের জুলাই মাসে, কত টাকা সেইটা যদি আমি দেখে নিই, লাগিয়েছে 1465 টাকা অল টাইম হাই লাগিয়েছিল। সেখান থেকে স্টকটা কতটা নিচে পড়ে, সেখান থেকে যদি স্টকটা দেখি প্রায় 31% নিচে পড়ে। এবং যদি তারপরে দেখি কেউ যদি আমি ধরে নিলাম যে সেকেন্ড টাইম তার অল টাইম হাই লাগিয়েছিল 1465 টাকা, সেখানে তার অল টাইম হাই লাগিয়েছিল, সেখানে কেউ যদি ইনভেস্ট করে, সেখান থেকে স্টকটা তার অল টাইম আবার হাই লাগায় কত, 2189 টাকা। অর্থাৎ যদি দেখি এই যে টাইমটা 10 জুলাই 23 থেকে এইটা কত 26, 10 জুলাই 23 থেকে ফেব্রুয়ারি 24, অর্থাৎ প্রায় 1 বছরও যায় না, 1 বছরের মধ্যে স্টকটা প্রায় আবার 50% রিটার্ন দিয়ে দিয়েছিল। কিছুটা লাস্টে ডাউন যায়, সেখান থেকে প্রায় 50% নিচে পড়ে গেছিল। এটা অল টাইম যদি কেউ ইনভেস্ট করে, অল টাইম হাই যদি কেউ ইনভেস্ট করে থাকে তার ক্ষেত্রে আমি এটা বললাম। যদি কেউ রিটেস্ট যখন করতে আসে সেই সময় ইনভেস্ট করে তার তো অনেকটাই প্রফিট হয়েছে। এখন যদি আমি দেখি স্টকটার বর্তমান পরিস্থিতি কি, তো বর্তমানে দেখতে পাচ্ছি স্টকটা তার অল টাইম যে হাই লাগিয়েছে সেটা কত, 2221 টাকা। সেখান থেকে এখনো পর্যন্ত স্টকটা কত পার্সেন্ট নিচে পড়ে আছে, প্রায় 24% নিচে পড়ে আছে। ঠিক আছে, আজকে যদিও 7% স্টকটা প্রায় আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। যদি এই স্টকটা আমি দেখে নিই ঠিক এই লেভেলটা, কোন লেভেলটা, এই লেভেল পর্যন্ত যদি এখন বর্তমানে যদি আসে তাহলে কত রিটার্ন দিতে পারে, সেখান থেকে প্রায় দেখলাম কত, প্রায় 24% রিটার্ন দিতে পারে। আর যদি তার অল টাইম যে হাই, তার অল টাইম হাই এটা 2225, এই পর্যন্ত যদি আসে তাহলে কত পার্সেন্ট রিটার্ন দিতে পারে, তাহলে এখান থেকে যদি এখনো ধরি অল টাইম হাই, তাহলে 33% রিটার্ন দিতে পারে। আর আমরা পিছনে যে চার্টে দেখলাম কি, যখনই তার অল টাইম হাইকে ব্রেকআউট করেছে সেখান থেকে স্টকটা কত পার্সেন্ট করে রিটার্ন দিয়েছে, প্রথমবার অল টাইম হাইকে ব্রেকআউট করার পরে 52% রিটার্ন দিয়েছে, সেকেন্ড টাইম যখন অল টাইম হাইকে ব্রেকআউট করে সেখান থেকে প্রায় 52% রিটার্ন দিয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অল টাইম হাইকে যখনই ব্রেক করেছে স্টকটা তখনই 52% রিটার্ন দিয়েছে। এখন যদি আমি তাহলে স্টকটাতে এন্ট্রি করি, তাহলে এমনিতে তো আমি রিটেস্টে অর্থাৎ অনেকটা নিচে এন্ট্রি করছি, তাহলে এন্ট্রি করলে এখান থেকে কত পার্সেন্ট প্রফিট দিতে পারে, তাহলে অল টাইম যদি হাই পর্যন্ত যাই সেখানে পর্যন্ত প্রায় 35% রিটার্ন দিতে পারে। তারপরে যদি স্টকটা তার অল টাইম যে হাই ব্রেকআউট করে তাহলে সেখান থেকে আমি আগের যে দেখলাম কত 50% করে রিটার্ন দিয়েছে, তাহলে একটা এখান থেকে আরো যদি আমি 50% ধরে নিই তাহলে টোটাল আমি পার্সেন্টেজ দেখবো কত পার্সেন্ট, তাহলে 50 আর এই সাইডে 30, 80%, প্রায় স্টকটা প্রায় 80%, অর্থাৎ এই লেভেল পর্যন্ত কত সাইডে 2194, এই লেভেল পর্যন্ত 2914, এই লেভেল পর্যন্ত স্টকটা যাওয়ার পোটেনশিয়াল আছে আগামী 1 বছরের মধ্যে, 1 থেকে 1.5 বছরের মধ্যে। সো বন্ধুরা, এই স্টকটিকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। তো এর প্রফিট গ্রোথ দেখলেন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছেন, এবং চার্ট প্যাটার্ন দেখলেন, চার্ট প্যাটার্নে কি দেখলেন, চার্ট প্যাটার্নে দেখলেন যে স্টকটা যখনই
তার অল টাইম হাই ব্রেক করেছে, সেখান থেকে 50% রিটার্ন নিচ্ছে। অর্থাৎ প্রথমে 1 বছর হয়তো প্রফিট দেয় না, একটা নিচে পড়েছে, আপনি হয়তো ভয় পেয়ে যাবেন, কিন্তু ভয় পেলে তাহলে হবে না, আপনাকে পেশেন্স রাখতে হবে। পেশেন্স রাখলে আপনি বুঝতে পারছেন যে স্টকটা থেকে কিভাবে প্রফিট দিয়েছে। অর্থাৎ 1 বছরের প্রফিট 2 সপ্তাহে দিয়ে দিয়েছে। এইটার ক্ষেত্রেও দেখলাম কি প্রায় 1 বছরের প্রফিট 2 সপ্তাহের মধ্যে প্রফিটটা জেনারেট করে দিয়েছে। সো বন্ধুরা, এই স্টকটা আপনারা আপনাদের ওয়াচ লিস্ট রাখতে পারেন। আর এই ভিডিওটাতে আমি দেখাচ্ছি কি এটা অল টাইম হাই হিসাবে আমি দেখেছিলাম, কিন্তু আমি এটাতে আমি দেখেছিলাম যে রিটেস্ট করেছে, অর্থাৎ অলরেডি স্টকটা প্রায় 30% মতো নিচে পড়ে আছে। এখন যদি এই স্টকটাকে আপনি ইনভেস্ট করেন, বছর খানেকের যদি আপনার ভিউ থাকে, তাহলে এই স্টকটা থেকে আপনি একটা ভালো ধরনের অর্থাৎ 80% কাছাকাছি রিটার্ন পেতে পারেন, যদি আপনার পেশেন্স থাকে বা ধৈর্য থাকে, যদি এই স্টকটার প্রতি বিশ্বাস থাকে যে হ্যাঁ এই কাজটা ভালো। দেখলেন তবে স্টকটার অর্ডার কত পেয়েছে বা কেমন ভাবে প্রফিট গ্রোথ বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। সো বন্ধুরা, এই স্টকটাকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন, যদিও এটা কোনো রেকমেন্ডেশন নয়, এটা কেবলমাত্র এডুকেশনাল পারপাস, ঠিক আছে। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।